আপনাদের আমি অনেক কারুর ইন্টারভিউ দেখিয়েছি। আজ আমরা কথা বলে নেব থিয়েটারের কিছু মেম্বারদের সাথে, যারা এই নাটকটাকে মঞ্চস্থ করেছেন। তো তাদের কি বক্তব্য থিয়েটার নিয়ে, তো আমরা কথাবার্তা বলবো। দেখুন, প্রথম থেকে আজ আমরা ভাবলাম গিরিশ মঞ্চের শো দেখা যাক, তাই আমরা চলে আসলাম গিরিশ মঞ্চের শো দেখতে। আমাদের ঢোকার সাথে সাথেই দেখছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ। ফার্স্ট ফ্লোরে গিয়ে আমরা শোটা দেখা চালু করলাম। তার আগে দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। সিরিয়াসলি দেখে মন মুগ্ধ হয়ে গেল, খুব সুন্দর জায়গা। আর ঢোকার সাথে সাথেই আমরা শোয়ের কিছু পোস্টার দেখে নিলাম। তাদের যেই দলের শো চলছে তার পুরনো কিছু পোস্টার দেখার পর আমরা মঞ্চে এন্টার করতেই আমরা দেখলাম খুব সুন্দর এসি চলছে। হ্যাঁ, কিন্তু আমি পাবলিক দেখাতে পারলাম না আপনাদেরকে, যেহেতু আমরা আগে চলে এসেছি ভিডিও করার জন্য। তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন ঢোকার সাথে সাথেই পুরো ফাঁকা পরিবেশ, কেউ নেই। দেন মঞ্চের পর্দাও পড়ে নেই। এরপর আপনাদেরকে দেখাবো শোয়ের সময়। এবার দেখুন পর্দা ফেলা থাকে। এবার আপনারা পাবলিকও দেখতে পাচ্ছেন, অনেকগুলো জোগাড় হয়ে গেছে যারা শো দেখতে এসেছে। এবার আস্তে আস্তে পর্দাটা উঠছে। এবার শোয়ের কিছু কিছু ক্লিপ নিয়েছি, আপনারা দেখুন। ছটির জায়গায় সাতটি শোক থাকে। অগ্নিদগ্ধ শোক কে চিনিতে পারে, কে চিনিতে পারে? এটা শোয়ের এন্ড সময়, আর আমাদের উদ্দেশ্য হলো শোয়ের কিছু লোকেদের সাথে কথা বলে নেব যারা এখানে পারফরমেন্স করেছে। আপনারা প্রথমে দেখে রাখুন কারা কারা কাজ করেছে। এদের মধ্যেই আমরা কিছু কিছু টিচারদের সাথে আমরা কথা বলে নেব এখানে যারা কাজ করেছেন, আর তাদের লাইভ শোনাবো তারা কি এক্সপিরিয়েন্স করেন। আজ নাটক দেখতে এসেছিলাম, তো দাদা একটু আপনি নাটক সম্বন্ধে কিছু বলুন। নাটকের নাম কি? আমার দলের নাম পূর্বস্মৃতি নাট্য সৃজনী। আমরা আজকে যে নাটকটি প্রযোজনা করলাম সেটি মহাভারতের কাহিনী অবলম্বনে লাক্ষাগৃহ। আমাদের নাটকের বিষয়বস্তু হচ্ছে, আমরা মহাভারতের যতুগৃহ সম্পর্কে সবাই জানি, এবং মহাভারতে উল্লেখ আছে যে সেই সময় যে যতুগৃহটা বানানো হয়েছিল সেই সময় রাজপ্রাসাদটি এটি এত সুন্দর ছিল, এত অপূর্ব ছিল যে সেই সময় নাকি ভারতবর্ষে অত সুন্দর রাজপ্রাসাদ নাকি আর দ্বিতীয়টি ছিল না। আমাদের তখনই খটকা লেগেছিল যে তাহলে ওই প্রাসাদটা বানানোর জন্য একজন স্থপতি বা আর্কিটেকচার নিশ্চয়ই ছিল, কিন্তু মহাভারতে তার কোনো উল্লেখ ছিল না। শুধু মহাভারতে একটা কথাই উল্লেখ ছিল যে এক স্থপতি এই বিচিত্র এই রাজভবনটি তৈরি করেছেন, তার নাম পর্যন্ত ওখানে ছিল না। আমাদের কল্পনা বলুন, আমাদের গবেষণা বলুন, সেখান থেকেই শুরু। আমরা সেখান থেকেই বললাম যে তাহলে আমরা একেই বিল্ড আপ করি। সেই আর্কিটেকচার বা সেই স্থপতিকে নিয়েই আমাদের শুরু। একজন স্থপতি কি করে তার মেধা, সে জানতেই পারেনি যে একটা চক্রান্তের মধ্যে কিভাবে সে ঢুকে পড়ল। সে একটা সৎভাবে সে একটা তার স্থাপত্য বা সৃষ্টি তৈরি করতে চেয়েছিল, কিন্তু রাজনীতির জাতাকলে পড়ে তার কি করে এইটা তার জীবন একসময় শেষ হয়ে গেল। এই পরম্পরাটা আমাদের এতটাই টাচ করেছিল যে এই পরম্পরা আজও আছে, শুধু চরিত্র আর প্রেক্ষাপটটা বদলে গেছে। আজও মানুষ রাজনীতির প্রয়োজনে সাধারণ খেটে খাওয়া মানুষকে পাশার দান হিসেবে ব্যবহার করে। তাই জন্য আমি নাম উল্লেখ করতে চাইছি না, এরকম অনেক সঙ্গমিত্র আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে যাদের মেধাকে রাজনীতির কাণ্ডারিরা কাজে লাগায় এবং শেষ পর্যন্ত তাদেরকেই সেই রাজনীতির জাতাকলে ফেলে তাদেরকে শেষ করে দেয়।
এটা আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়েছিল। আমার মনে হয়েছিল যে এই সময় সমাজের বুকে এই ধরনের বিষয়কে তুলে ধরা উচিত, যেটা একে মহাভারতটা সবাই চেনা গল্প, চেনার মধ্যে এই রাজনীতিটা যে আজও প্রাসঙ্গিক সেটা আমি সমাজের সামনে তুলে ধরব। সেই প্রচেষ্টা থেকেই আমাদের এই প্রয়াস। আমাদের পূর্বস্মৃতি নাট্য সৃজনী আজকে দ্বিতীয় রজনী অভিনয় হলো। আশা করি যতজন মানুষ দেখেছেন তারা সবাই ভূয়সী প্রশংসা করেছেন। আমরাও চেষ্টা করছি আরও আমাদের মানটাকে আরও কী করে বাড়ানো যায়, শুধু এইটুকু। আর দাদা, থিয়েটার সম্বন্ধে কিছু বলুন। যারা নতুন আর্টিস্ট, যারা স্ট্রাগলার আর্টিস্ট, তাদের জন্য থিয়েটার কতটা দরকার বা কতটা কি? দেখো, আমরা যখন অল্প বয়সে থিয়েটারের জীবন শুরু করেছিলাম তখন কখনো আমরা ভাবিনি থিয়েটারটা আমার কেরিয়ার হবে, থিয়েটারটা আমার মানে আমি উচ্চাকাঙ্ক্ষী হব থিয়েটার নিয়ে। আমরা তখন মনে করতাম আমার বেঁচে থাকার জন্য আমার থিয়েটারে আসার পেছনে একটা যে লজিক ছিল যে আমি জন্মেছি এই সমাজে, তা এই সমাজে যখন জন্মেছি তখন আমাকে কিছু সমাজকে দিয়ে যেতে হবে, কিছু ছাপ রেখে যেতে হবে। তখন আমি বললাম আমি কি করতে পারি? আমি মাদার টেরেসা হতে পারবো না, আমি রামমোহন রায় হতে পারবো না, আমি রবীন্দ্রনাথ হতে পারবো না, কিন্তু আমি যেটা পারি আমার থিয়েটারটা আমার ভালোবাসি। আমি থিয়েটারের মধ্যে দিয়ে সমাজকে শুদ্ধিকরণের কাজ করব, মানুষকে তার সত্যি মিথ্যেটা তুলে ধরবো। এই সততার ভাবনা থেকে আমার থিয়েটারে আসা। কিন্তু বর্তমান প্রজন্ম এটাকে কতটা বিশ্বাস করে আমি জানি না, তবে আমরা যারা একটু মাঝবয়সী পেরিয়ে গেছি তারা আমরা এই বিশ্বাস থেকেই এসছি। এখন অনেক প্রজন্মের ছেলেমেয়ে আমার দলেও আছে, তারা থিয়েটার বা অভিনয়কে কেরিয়ার হিসেবে নিচ্ছে। তাই কেরিয়ার নয়, আমার কাছে এটা সামাজিক কর্তব্য। আমার বেঁচে থাকার জন্য এই থিয়েটারটাকে বাঁচিয়ে রাখা, নাহলে আমাদের নিজেদের পকেটের পয়সা দিয়ে এত খরচ করে এত করছি কেন? কিসের জন্য? কি পাওয়ার আশায়? থিয়েটার আমাকে কিছুই দেবে না। আমি জানি এটা একটা সংখ্যালঘু শিল্প মাধ্যম, যেখানে বড় বড় শিল্প মাধ্যম, মিডিয়া হাউস চারিদিকে ঘিরে ধরছে। সেখানে আমি কতটুকু তবু স্রোতের বিপরীতে লড়াই করে যতটুকু আমার সততাকে তুলে ধরতে পারি, আমার সমাজে আমার বক্তব্যকে আমি তুলে ধরতে পারি, এই প্রচেষ্টাই আমি করছি। আচ্ছা দাদা, আপনাদের দলে যদি কেউ যুক্ত হতে চায় তো কিভাবে যুক্ত হবে? যুক্ত হওয়ার জন্য কোনো নেই, বাধা কোনো কিছু নেই, যে কেউ আসতে পারে। তবে আমার মনে হয় যে হঠকারী সিদ্ধান্ত নিয়ে কেউ না আসাই ভালো, যে সিনেমায় কেরিয়ার করব বা সিরিয়ালে কেরিয়ার করব হিসাবে থিয়েটারটাকে আমি মাধ্যম করলাম, আমি একটু নিজেকে তৈরি করে নিয়ে আবার আমি চলে গেলাম, সেরকম ছেলেমেয়ে আমরা চাই না। যাদের থিয়েটারের প্রতি ভালোবাসা আছে, থিয়েটারের প্রতি টান আছে, যারা থিয়েটারটাকে মনে করে এটা একটা সমাজের সামনে তুলে ধরার একটা মিডিয়া, একটা বক্তব্য যা সমাজকে শুদ্ধিকরণ করবে, আমাদের সমাজকে সহজ পথে সঠিক পথে নিয়ে যাবে, তারাই যেন থিয়েটারে আসে, এটুকুই আমার ইচ্ছে। তবে সবাইকেই তো আমাদের নিতে হয়, নিয়ে ওয়েলকাম জানাতে হয়, তার মধ্যে থেকে ছাঁকনির মতো কিছু বেছে নিতে হয়। যারা চলে যাবার তারা এমনি স্রোতে ভেসে যায়, আর যারা থাকার সেই ছাঁকনিতে থেকেই যায়, তারাই আমাদের কাছে অমূল্য রতন। আমার সেই রতনের সন্ধানই আমরা থাকি। তো ইমেল আইডি বা কোনো কিছু আপনাদের? কিছু দরকার নেই, দলের নাম দিয়ে যে কেউ আপনি গুগলে সার্চ মারলে পেয়ে যাবেন। এবং নাট্য সৃজনী, পূর্বস্মৃতি নাট্য সৃজনী, এটা আমাদের দমদমের দল। তারপরেও আমি যদি মনে হয় যোগাযোগ করতে হবে, আমার ফোন নাম্বারটা আমি বলে রাখছি 8378777590 এই নম্বরে ফোন করে চলে আসতে পারে। থ্যাংক ইউ দাদা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন, থ্যাংক ইউ। থিয়েটারের পাশে থাকবেন, থিয়েটারে জয়। আমরা আর একটা মেম্বারের সাথে কথা বলবো। দিদি, আপনি কিছু বলুন। নমস্কার, আমি পূর্বস্মৃতি নাট্য সৃজনীর একজন সদস্য। আমার নাম অন্তিকা চ্যাটার্জি। অ্যাকচুয়ালি পূর্বস্মৃতি নাট্য সৃজনী দলটা আমি এবং আমাদের যে এখনকার দলের গুরু ইন্দ্রজিৎ পাল, আমরা দুজন মিলেই এই দলটা প্রথম শুরু করি, নাট্য সৃজনী। এবং তারপরে আস্তে আস্তে একে একে মানে প্রচুর সদস্য এসে আমাদের সঙ্গে যোগদান করেছে। এখন দল অনেকটা বড় হয়ে গেছে। এই আমাদের পূর্বস্মৃতি নাট্য সৃজনী বছরে প্রায় 3-4টে প্রোডাকশন প্রতি বছরই নামায়, ছোট বড় সব মিলিয়ে। আমাদের এই মুহূর্তের বড় প্রোডাকশন হচ্ছে লাক্ষাগৃহ, আর ছোট দুটো প্রোডাকশন রানিং, সেটা হচ্ছে কলকাতা সক্রেটিস আর বিহনন। লাক্ষাগৃহ আর কলকাতা সক্রেটিসের ডিরেকশনে আছে ইন্দ্রজিৎ পাল, আর বিহনন নাটকটা আমি অন্তিকা চ্যাটার্জি ডিরেকশন দিয়েছি। 3টে নাটকই মোটামুটি দর্শক প্রশংসা পেয়েছে, এটা আমাদের অনেক বড় পাওনা।
আচ্ছা, আপনি বললেন দাদা একটু ইমেল আইডিটা ভুল বললো, আপনি একটু ঠিকঠাকভাবে বলুন। nattosrijoni@gmail.com আর একবার বলে দিন। nattosrijoni@gmail.com সবই স্মল লেটার। থ্যাংক ইউ। আমরা আর একটা মেম্বারের সাথে কথা বলে নেব। আচ্ছা দাদা, আপনি বলুন, যারা আর্টিস্টরা আছে তাদের জন্য থিয়েটারটা কতটা দরকার, আসা কেন দরকার তাদের জন্য? হ্যাঁ, দেখুন মানে অ্যাক্টিং মানে যদি বলা হয় যে অভিনয়ের ক্ষেত্রে যদি বিচার করে বলা হয় তাহলে থিয়েটারটা অবশ্যই মানে অন স্ক্রিন বলুন অফ স্ক্রিন বলুন সব ক্ষেত্রেই থিয়েটারটা ভীষণ আমাদের মানে সকলেরই প্রয়োজন। কারণ থিয়েটারের মাধ্যমেই অনেক কিছু অনেকের একদম ছোট থেকে শিক্ষাটা হয়। কারণ অনেক ক্ষেত্রে কি হয় যে ক্যামেরার সামনে গেল, এরকম আমার নিজের চোখের সামনেই দেখা, ক্যামেরার সামনে গিয়ে ওই লাইট ক্যামেরা ফ্ল্যাশ ওতে অনেকে একটু ঘাবড়ে যায়। কিন্তু থিয়েটারের ব্যাপারটা কি, থিয়েটারটা হচ্ছে কি, এবার প্রশ্ন যে থিয়েটার আর এর মধ্যে ডিফারেন্সটা কি, সেই ডিফারেন্সের দিক থেকে বিষয় থিয়েটার একদম মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সামনাসামনি কানেক্ট করা যায়। এবং অভিনয়টাও অনেক কিছু মানে দেখুন থিয়েটারে তো অ্যাকচুয়ালি কোনো কাট বলে কিছু নেই, যেটা আপনার সিরিয়াল বা এগুলোতে কাট বা অসংখ্য কাটের মাধ্যমে একটা শট বিভিন্নভাবে নেওয়া যায়। তো থিয়েটারের ক্ষেত্রে সেটা করা যায় না। তো সেই দিক থেকে বিচার করলে বলা যায় থিয়েটারে অভিনয় যদি মানে কেউ যদি করে তার ক্ষেত্রে অনেকটা এগোনোটা অনেকটা সুযোগ মানে অনেকটা এগিয়ে যাওয়া যায়। আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল, লাস্ট কোশ্চেন। অনেক ছেলেমেয়েদের কোয়ারি থাকে যে আমরা থিয়েটারে আসলাম কিন্তু কোরাস হিসাবে আমাদেরকে অনেক দিন ধরে দাঁড় করিয়ে রাখে, বা অনেক ছেলেমেয়ে হয় যাদের ল্যাঙ্গুয়েজ পরিষ্কার হয় না, তো তাদেরকে অল টাইম কোরাস হিসাবেই দাঁড় করানো হয়। এটা কি সত্যি না সত্যি নয়? সেটা দেখুন ব্যাপারটা হচ্ছে যে থিয়েটার এটা তো এরকম তো কোনো ব্যাপার না। যেটা অ্যাকচুয়ালি ব্যাপার কি, আমি নিজের ক্ষেত্রেই বলছি, আমি যখন একটা সময় রংরূপে অভিনয় করতাম, রংরূপে ছিলাম বা এছাড়াও আরও বিভিন্ন যে দলে ছিলাম, প্রথমই তো কেউ সুযোগ পাবে না। তো আপনাকে আপনার এবিলিটি কি আছে, আপনি কিভাবে কীরকম অভিনয় করতে পারেন, সেটা তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেটা সেই দল বা যেখানে অভিনয় করছে সেখানে দেখানোর সুযোগ হয়। তো সেক্ষেত্রে প্রথম দিকে যে কোনো বড় দলে কাজ করতে গেলে প্রথমে কিন্তু এই কোরাস বা মব সিন এইরকম ভাবনা চিন্তা নিয়ে বসে থাকলে হবে না যে আমি মব সিনে কেন কোরাস সিনে কেন অভিনয় করবো। কারণ আমি নিজের চোখের সামনে যে আমি বলছি রংরূপের সীমা মুখোপাধ্যায়, জলসি বিমল চক্রবর্তী, চিত্রা সেন, সীমা মুখোপাধ্যায়, এনারা অভিনয় করতেন, আমরা বসে বসে দেখতাম এবং অনেক কিছু বসে বসে দেখে অনেক কিছু শেখা যায়। যদি আমি মঞ্চে অভিনয় করলেই শিখতে পারবো এমন তো ব্যাপার নয়, বা পেছন থেকে ব্যাকস্টেজ থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়। তো এই ভাবনাটা মন থেকে একদম দূর করে দেওয়া উচিত। তো দ্যাটস ইট, এটাই আর কি। থ্যাংক ইউ দাদা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।